রূপ না থাকলে আপন মানুষও পর হয়। আমার প্রথম চাকরি হওয়ার পর হতেই চারদিক থেকে সবাই আমাকে ফোন দেওয়া শুরু করলো। বিশেষ করে আমার দাদি, ফুপুরা, বাবার দ্বিতীয় স্ত্রী, তার ছেলে মেয়েরা। মায়ের কাছ থেকে শোনা ঘরের মায়ের কাজকর্মের ঠুনকো বিষয়গুলো যখন নাকি সাংঘাতিকে রূপ নিত, তখন দাদি কঠোর সিদ্ধান্তে বাবা মাকে ডিভোর্স করে দেয়। বাবারও নাকি মত ছিল মাকে ছেড়ে দেওয়ার। তখন আমার বয়স 5 বছর। আইন মতে কন্যা সন্তান মায়ের কাছে থাকবে, ভরণ পোষণ বাবা বহন করবে, এটাই ফাইনাল হয়েছে। শুরু হলো মায়ের সাথে নানা বাড়িতে আমার জীবনযাপন। মা একটি স্কুলে শিক্ষকতার চাকরি করতে লাগলো। আমার বাবা ভরণ পোষণ দেয় বলতে 2 ঈদে কিছু টাকা আর জামা কাপড়। মা তা নিয়ে কোনো বাড়াবাড়ি করতো না। কারণ হিসেবে মা বলতো, এই মেরুদণ্ডহীন লোকটার কণ্ঠ শুনতেও তার রুচিতে বাধে, যে মায়ের কথাকে বেদবাক্য মনে করে আর স্ত্রীর কথাকে গ্রাহ্য করে না, যে বিশ্বাস করে জীবনে সুখে শান্তিতে থাকতে হলে মায়ের সন্তুষ্টির বিকল্প নেই, যে মা একটু কাশি দিলে অস্থির হয়ে যায় আর স্ত্রীর গলা দিয়ে রক্ত বের হলেও ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করে না, যে স্ত্রীর কাপড় চোপড়ের চেয়েও মায়ের কাপড় বেশি দামি হওয়া জরুরি মনে করে, যে মায়ের পছন্দের খাবার না চাইতে হাজির করে আর স্ত্রী শতবার বললেও কিছু এনে দেয় না, ভুলে যাওয়ার বাহানা দিয়েই খালাস। আমি আমার মায়ের আদর যত্ন আর মামিদের অবহেলায় একটু একটু করে বড় হতে থাকি। আমাকে স্কুলে ভর্তি করানো হলো। মা খুব চেয়েছে বাবার গ্রামের স্কুলে আমাকে ভর্তি করানো হোক, কারণ নানাদের একান্নবর্তী পরিবার, অনেকগুলো ছোট ছোট বাচ্চা, সারাদিন মারামারি লেগেই থাকে। আর বাবাদের একা বাড়ি, বাবার আর কোনো ভাই নেই, শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু দাদি তা হতে দেয়নি। সবসময় শুনতাম দাদা দাদিরা নাতি নাতনিকে পেটের সন্তানের চেয়েও অধিক যত্ন করে, কিন্তু আমি এ কথা মানি না। কোনো এক অজ্ঞাত কারণে আমার হিংসুটে দাদি দু চোখে আমাকে পছন্দ করে না, অথচ সৎ মায়ের ঘরের আমার সৎ বোনকে দাদি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এর কারণ হিসেবে আমার মনে হলো আমার চেহারা সবার চেয়ে খারাপ, তাদের সবার চেহারা সুন্দর। তাই আমার মুখ দেখলেই তাদের মুখে অমাবস্যার ঢল নামে। আরেকটা কারণ, বাবার ছেড়ে দেওয়া স্ত্রীর পেটে জন্ম নিয়েছি আমি, যাকে ঘৃণা করে বের করে দিয়েছে বাড়ি থেকে। তার পেটের ধরা সন্তানকে কেন ভালোবাসবে? বাবা আমাকে 2 ঈদে বাড়ি নিয়ে যায় লোক পাঠিয়ে। তখন খাতির যত্ন অনেক করে। প্লেট থেকে মুরগির কলিজা, বড় চিংড়ি আমার প্লেটে তুলে দেয়। গাছ থেকে পেয়ারা, লিচু পেড়ে দেয়। চুপি চুপি দোকান থেকে কাপ আইসক্রিম কিনে দেয়। তাতে আমার কলিজা আনন্দে দ্বিগুণ হয়ে যায়। বুঝেনি বাবা আমাকে অনেক ভালোবাসে। ভুলে যায় তার প্রতি, আমার প্রতি তার এক দরিয়া ঘৃণাকে। বাবার মায়া মমতায় কোনো খাত ছিল না, কিন্তু দুঃখ হতো বাবা তার মায়ের একমাত্র বাধ্য ছেলে। তার মা যার সম্পর্কে যেভাবে বোঝাতো, বাবা সেটাই বুঝে নিত। তাই বাবাকে আমারও মেরুদণ্ডহীন মনে হতো। এক শীতের আগমনী সময় বাবা ঢাকায় গেল প্রয়োজনে। বাবার বাসটি অ্যাক্সিডেন্ট করলো। বাবা মারা গেল। পুরো বাসের কারোরই কিছু হলো না, আমার বাবাই শুধু মারা গেল। গভীর রাতে নির্মম সংবাদটি মায়ের মোবাইল ফোনে দিয়ে জানায় অন্য কেউ। আমার মামা আমাকে নিয়ে যায় দাদার বাড়ি। আমি বাবার নিথর দেহখানি দিকে চেয়ে থাকি আর ভাবি, হে জনমের বাবার বাড়িতে আমার আর বুঝি আশা হবে না। বাবা মারা যাওয়ার পরও মাঝে মাঝে যাই, তাও বাধ্য হয়ে। নানার পরিবারে যখন অশান্তি শুরু হয়, তখন মা উপায়ান্তর না পেয়ে পাঠিয়ে দেয় কয়েকদিনের জন্য। নিজের দাদির শত্রুর মতো আচরণ দেখেও থাকতে হয় অসহায় আর বেহায়ার মতো হয়ে। আমি এলে দাদি ভুলেও জানতে চায় না আমি কেমন আছি, বরং সৎমা আমাকে বেলায় বেলায় কেন ভাত দেয় তা নিয়েও তাকে কথা শোনায়। সৎ ভাই বোন কেন আমার কাছে আসে, খেলা করে, গল্প করে, ওদেরকেও সেজন্য শাসায়। সময়ের সাথে পাল্লা দিয়ে আমি বড় হতে থাকি। মন দিয়ে পড়াশুনো করি। ভালো ছাত্রী হওয়ার দরুন কলেজে উঠেই নানা বাড়ির আশেপাশের কিছু স্টুডেন্ট পেয়ে গেলাম। ওদেরকে পড়াই। মাস শেষে বেতন পেলে কিছু টাকা
মামাতো ভাই বোনদের পেছনে খরচ করি। মামিরাও খুশি হন। এখন আমাকে আগের চেয়ে বেশি সমীহর নজরে দেখে। বুঝতে পারলাম যোগ্যতার কদর সবাই করে। তেলা মাথায় তেল সবাই দিতে চায়। দাদার বাড়িতে যাওয়ার একেবারেই বন্ধ করে দিয়েছি। কলেজ পাশ করে আমি এখন অনার্সের প্রায় শেষের দিকে। টিউশনি করে আর মায়ের শিক্ষাগত টাকায় মোটামুটি মা মেয়ের বেশ চলে যায়। মা আর দ্বিতীয় বিয়ে করেননি, কেবলমাত্র আমার কথা ভেবেই। মেঘনা চাইতেই বৃষ্টির মতো একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব পেয়ে গেলাম। বেতন ভালো, অনার্স মাস্টার্সে পড়ার চাপ নেই কোনো স্কুল কলেজের মতো। তাই আর আপত্তি করলাম না। চাকরির অফারটা পেতেই লুফে নিলাম। যে ফুপুরা কাল ভদ্রেও ফোন দিত না, তারা এখন সপ্তাহ পার হতে না হতেই ফোন দিয়ে ভালো মন্দ খবর নেয়। যে দাদির চোখে বিষ, আমি তার আদিক্ষেতা দেখলে আমার সারাটা গা ঘিন ঘিন করতে থাকে। গলায় দরদের সুর দেখালে বমি আসে। সৎ মায়ের কুশলাদি জিজ্ঞেস করা দেখলে হাসি আসে। আমি শুধু একবার ভাবি, যখন আমার জীবনে দুঃসময় ছিল তখন এই নামধারী প্রিয়জনদের দরদ কোথায় ছিল। ভালো করে কখনো একটু গল্পগুজব করেনি আমার সাথে, বুকে টেনে নেয়নি এরা পরম মমতায়। আর আজ যখন আমার জীবনে সুসময়ের আগমনী বার্তা ধরা দিতে এলো রংধনুর মতো, অমনি তাদের উপচে পড়া দরদ শুরু হয়ে গেল। বিশেষ করে দাদি, তাদের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তিনি এখন শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে একদম সহি নিরতির কাছে করাতলে। রাশি রাশি আলাপ জুড়ে দেয়, আমি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিই। আমাকে নাকি দাদির এখন দেখতে ইচ্ছে করে। মনে মনে বলি, দাদির মন ভুলানো কথায় আমি আর ভুলি না। যে সময় আমার মন ভুলানো দরকার ছিল সে সময় কাউকেই পাইনি। সময় যে কখন কার হাতে ধরা দেয় তা আগে থেকে কেউই বুঝতে পারে না। সুসময়ের বন্ধু অনেকেই হয়, অসময়ে হায় কেউ কারো নয়। এই কথাটা শুধু বাহিরের লোকের জন্য না, বিশেষ করে নিজের আপনজনদের জন্যই বেশি প্রযোজ্য বলে আমি মনে করি। তাই আমাদের সবারই উচিত নিজের জীবনকে সুন্দর করার জন্য নিজের পায়ে দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া, লেখাপড়া করে নিজের যোগ্যতায় কিছু টাকা ইনকাম করা, যাতে কেউ আমাদের মূল্যায়নহীন না ভাবে, আমাদের কদরও তাদের কাছে থাকে, তারা যাতে আমাদের অবহেলা করার সুযোগ না পায়। তাই নিজেদের অবস্থান নিজেকেই তৈরি করতে হবে শক্ত হাতে। সমাপ্ত।